শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন নানা রকম বৈচিত্র্যময়, আমাদের জীবনও কিন্তু তেমনই নানা রকম বৈচিত্র্যময়। আর এই বৈচিত্র্যময়তাতেই প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, অজানা তথ্য, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ, এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ শনিবার 16 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 12 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 13 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। দর্শক, শুরুতেই আমাদের এবারের আয়োজনে রয়েছে অন্যান্য তথ্য সেগমেন্টটি দিয়ে। অনেক যুগ আগে থেকে দূরের মানুষগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে চিঠি। ধরুন, আপনি দেশের বাইরে থাকা আপনার কোনো বন্ধুকে একটা চিঠি লিখেছেন। সেটা শুধু লিখলেই তো আর হলো না, তার কাছে পৌঁছাতে তো হবে, কি তাই না? আর সেটা কিভাবে পৌঁছবে? রয়্যাল মেইল নামে প্রথম ডাক বা পোস্টাল সার্ভিস চালু হয় 1516 সালে। এটি চালু করেন হেনরি অষ্টম। এরপর 1660 সালে প্রথম সাধারণ ডাক বা জেনারেল পোস্ট অফিস চালু করেন চার্লস দ্বিতীয়। 1835 সালে রোল্যান্ড হিল আধুনিক পোস্ট অফিসের ধারণা দিয়ে পোস্ট অফিস রিফর্ম প্রকাশ করেন। সেখানে আধুনিক ডাক বিভাগের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা ছিল, যার মধ্যে ছিল যেখানে দূরত্ব যাই হোক না কেন যে কোনো চিঠি পাঠানোর জন্য প্রেরককে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার ধারণা এবং ডাক টিকিটের ধারণা। এর আগে দূরত্ব অনুযায়ী চিঠি পাঠানোর জন্য কম বা বেশি অর্থ দিতে হতো। রোল্যান্ড হিল ব্রিটিশ পার্লামেন্টে বোঝাতে সক্ষম হন যে এই পরিবর্তনগুলোর খুব দরকার ছিল। 1840 সালে ব্রিটেনে ইউনিফর্ম পেনি পোস্ট চালু হয়, যার মাধ্যমে চিঠি পাঠানো হয়ে ওঠে আরও সহজ, দ্রুততর এবং নিরাপদ। ব্রিটেনেই প্রথম ডাক টিকিট চালু হয়, যার নাম ছিল পেনি ব্ল্যাক। 1850 সালে প্রথম চালু হয় ডাক বাক্স। বিশ্বে প্রথম সমুদ্র ডাক চালু করা হয় 1633 সালে। ঘোড়ার গাড়ির ডাক চালু করা হয় 1784 সালে। চিঠি আদান প্রদানের জন্য মুদ্রিত খামের প্রচলন করা হয় 1830 সালে। পোস্ট অফিসের মাধ্যমে পোস্টাল মানি অর্ডার চালু করা হয় 1838 সালে। প্রথম স্ট্যাম্প প্রকাশ করা হয় 1840 সালে। বিশ্বে প্রথম রেজিস্ট্রি ডাক সার্ভিস চালু হয় 1841 সালে। বুক পোস্ট সার্ভিস উন্মুক্ত হয় 1848 সালে। পোস্ট কার্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1869 সালে এবং এয়ার মেল বা বিমান ডাক যাত্রা হয় 1911 সাল থেকে। অবশ্যই এরপর পৃথিবীর বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও ডাক ব্যবস্থায় এসেছে নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়া। উপমহাদেশে প্রথম ডাক সার্ভিস চালু করা হয় 1774 সালে।
ব্রিটিশ ভারতে প্রথম ডাক বিভাগের কার্যক্রম শুরু হয় 1854 সালে। স্থায়ীভাবে প্রথম ডাক টিকেটে চালু করা হয় সিন্ধুতে 1852 সালে। সর্বভারতীয়ভাবে ডাক টিকেটে চালু হয় 1854 সালে। উপমহাদেশের রেলওয়ে ডাকে চালু হয় 1853 সালে। পোস্ট কার্ড ব্যবস্থার প্রবর্তন করা হয় 1879 সালে। পোস্টাল অর্ডার সার্ভিস চালু হয় 1881 সালে। পোস্টাল ব্যাংক সার্ভিস চালু হয় 1882 সালে এবং বিমান ডাক চালু হয় 1911 সালে। বর্তমানে উন্নত দেশগুলোর মতো উপমহাদেশে এবং এদেশেও ডাক বিভাগে লেগেছে প্রযুক্তির ছোঁয়া। ডাক বিভাগের সেবা পৌঁছে গেছে শহরের সীমা ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলে। বাংলাদেশের ডাক বিভাগ প্রায় 150 বছরের ঐতিহ্য ধারণ করে এগিয়ে চলছে। স্বাধীনতার পর থেকে 90 দশকের শেষ দিকেও ডাক বিভাগের ব্যবস্থার যেন কোনো কমতি ছিল না। ডাক পিয়ন, রানার, পোস্টমাস্টার ও অন্যান্য কর্মকর্তা মিলিয়ে মোট লোকবল ছিল 40,000। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে। আমাদের এবারের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায়। কেননা অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো। তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে। ভোজনপ্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের সকালের নাস্তার এই রেসিপির আয়োজন। হ্যাঁ দর্শক, আজ আমরা শিখব কিভাবে খুব সহজে আটার ফুলকা পিঠা বানাতে হয়। প্রিয় দর্শক, চলুন আমরা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি আটার ফুলকা পিঠা বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো আটা পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো এবং শুকনা মরিচ ও টমেটো 2টি। দর্শক, এবারে চলুন আমরা দেখে নিব রেসিপিটির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটিতে আটার ফুলকা পিঠা বানানোর একটি ভিডিও ক্লিপ। দর্শক, 21শে সকালের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন। আমাদের 21শে সকালের আজকের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র এই পৃথিবী,
আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের, আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য। ঈগল শক্তিধর এবং দক্ষ শিকারী একটি পাখি, এমনকি ঈগলকে পাখির রাজাও বলা হয়। বানর, ছোট জাতের পাখি, টিকটিকি, হাঁস, মুরগি খেয়ে জীবন ধারণ করে থাকে ঈগল। একটি পূর্ণবয়স্ক ঈগলের ওজন প্রায় 30 কেজি এবং লম্বায় প্রায় 30 থেকে 35 ইঞ্চি হয়ে থাকে। এছাড়া একটি পূর্ণবয়স্ক সুস্থ ঈগল 11,000 ফুট উপরে উঠতে পারে। এরা জনমানব এলাকার বাইরে ও কমপক্ষে 100 ফুট উপরে বাসা তৈরি করে প্রজনন ঘটায়। ঈগলের সবচেয়ে বড় হাতিয়ার তাদের পায়ের নখ। নখগুলো এতই তীক্ষ্ণ যে নিমিষের মধ্যে শিকারকে ছিন্ন ভিন্ন করে দেয়। তবে এরা এখন বিলুপ্তির পথে। বাংলাদেশে এদের দেখা পাওয়া যায় না বললেই চলে। তবে বাংলাদেশে একসময় সাদা বুকের সমুদ্র ঈগল, কুড়া বা পলাশ মেছো ঈগল, কুল্লে বা সাপখেকো ঝুটি ঈগল, ছোট নখের ঈগল দেখা যেত, কিন্তু এখন তারা বিলুপ্তির পথে। ঈগল যেই উচ্চতায় উড়ে বেড়ায় সেই উচ্চতায় অন্য কোনো পাখি পৌঁছাতে পারে না। এজন্যই ঈগল একা উড়ে বেড়ায়। ঈগলের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে আকাশে থাকা অবস্থায় 5 কিলোমিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায়, এবং ঈগল যখন তার শিকার খোঁজে বের হয় তখন সে তার তীক্ষ্ণ দৃষ্টি সেটার উপরেই দেয়। যত বাধাই আসুক না কেন, সেটিকে না পাওয়া পর্যন্ত ঈগল কোনোভাবেই তার চোখ সরায় না। ঈগলের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈগল পাখির ডানার পালকগুলো দুর্বল হয়ে পড়ে, যে কারণে সে আগের মতো খুব দ্রুত গতিতে উঠতে পারে না। দুর্বল বোধ করলে সে এমন একটি জায়গায় আশ্রয় নেয় যেখানে পাথর রয়েছে, কেননা সেখানে তার শরীরের প্রতিটি পালকে টেনে ছিঁড়ে ও উঠিয়ে ফেলে। নতুন পালক না গজানো পর্যন্ত সেই দুর্বল ঈগল কোথাও বের হয় না। নতুন পালক গজিয়ে গেলে সে পুনরায় বজ্রগতিতে উড়ে বেড়ায়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে ঈগলের বৈশিষ্ট্য। দর্শক, 21শে সকালের এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্ট ও প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। ফুল কার না ভালো লাগে, ফুল মনকে দেয় প্রশান্তি। পৃথিবীতে আছে বাহারি রকমের ফুল, এক এক ফুলের আবার এক এক বৈশিষ্ট্য। অপরাজিতা ফেবিসি প্রজাতির এক ধরনের ফুল। আপনার বেলকনিতে এই গাছ শোভাবর্ধক হিসেবে কাজ করে। বেলকনিতে লতানো সবুজের সাথে নীল ফুল সত্যি অসাধারণ। আপনার বাসা কিংবা বেলকনিতে রাখুন অপরাজিতা, যা আপনাকে অক্সিজেন দেওয়ার পাশাপাশি ওষুধি সেবাও করবে। অপরাজিতা বহুবর্ষজীবী জাতীয় উদ্ভিদ। এটি আমাদের দেশীয় ফুল। ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আফ্রিকায় এই ফুল জন্মে। উদ্ভিদটি প্রাকৃতিক নাইট্রোজেন আবদ্ধ করতে সক্ষম। গাছটির শিকড়ে অবস্থিত ব্যাকটেরিয়াগুলি বাতাসের নাইট্রোজেনকে সংগ্রহ করে। অপরাজিতা গাছ লম্বায় বেশ বড় হয়। এর সবুজ পাতার মাঝে সুন্দর ফুলটি দেখা যায়। এটি লতানো উদ্ভিদ। গাছের ডাল কেটে বা বীজ রোপণ করে এর বংশবিস্তার সম্ভব। বীজ রোপণের ক্ষেত্রে রোদে শুকিয়ে নিতে হবে। এই গাছ মাটিতে লাগানোর আদর্শ সময় বর্ষাকাল। অপরাজিতার নীল চা পলিফেনল ও ফ্লাভোনয়েড যৌগ লিভার এনজাইমের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে লিভার থাকে সুস্থ সবল।
চোখ খচখচ করলে, চোখ দিয়ে অঝরে পানি পড়লে কিংবা চোখ জ্বালা পোড়ায় নীল অপরাজিতা খুব কার্যকরী। কয়েকটি নীল অপরাজিতা বেটে চোখে প্রলেপ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। প্রয়োজনে একাধিকবার ব্যবহার করুন। আপনি চোখের সমস্যা থেকে আরোগ্য লাভ করবেন। রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি ডায়াবেটিসের অন্যতম কারণ। অপরাজিতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে কাজ করে এই অপরাজিতা ফুল। বাতের ব্যথার রোগী প্রায়শই দেখা যায়। 500 মিলিগ্রাম অপরাজিতার শিকড় পানি দিয়ে বেটে খেলে বাতের ব্যথার নিরাময় হয়। স্যাপোনিন ও ফ্লাভিনোয়েড যৌগ অ্যাজমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। অপরাজিতা ফুলে উক্ত যৌগ পাওয়া যায়। যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন তারা 2 গ্রাম পরিমাণ অপরাজিতার বীজে গুঁড়ো করে গরম দুধে মিশিয়ে খেলে উপকার পাবেন। এটি রাতের খাবার পর খাবেন। অপরাজিতায় রয়েছে অ্যান্থোসায়ানিন। এটি আমাদের দেহে ফ্রি রেডিক্যাল তৈরি করতে দেয় না, ফলে এটি ক্যান্সার প্রতিরোধে সহায়ক। অপরাজিতা স্মৃতিশক্তি বাড়ায়। যারা দ্রুত ভুলে যায় তাদের চিকিৎসায় অপরাজিতা ব্যবহার করা হয়। দিন দিন জনপ্রিয় পানীয়তে পরিণত হচ্ছে এই অপরাজিতা ফুলের চা। এই চা পুরোপুরি ক্যাফিন মুক্ত প্রাকৃতিক চা। সরাসরি ফুলের নির্যাস থেকে চা প্রস্তুত করা হয়। এই চা ব্লু টি নামেও পরিচিত। অপরাজিতা যেমন সুন্দর উদ্ভিদ, ঠিক তেমনি এর ভেষজ গুণাবলীও অনেক। খুব অল্প পরিচর্যার এই গাছটি বেড়ে ওঠে খুব তাড়াতাড়ি। এটি ঘরে শোভাবর্ধনের পাশাপাশি আপনাকে বিভিন্ন রোগবালাই থেকেও রক্ষা করবে। এমন সহজলভ্য দেশি প্রজাতির গাছ আমাদের অবশ্যই সংগ্রহে রাখা দরকার। একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলেই আপনাদের সুন্দর সুন্দর সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন। আর আপনাদের সেই সব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক একুশের সকাল, একুশে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8802-5501-4316 থেকে 25 নম্বরে। ইমেইল সকাল@21tv.com এবং আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21 সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। একটা দিন কিন্তু শুরু হয় অনেক কিছু দিয়ে। আজকের দিনটা কিন্তু কারো ছুটির দিন, কারো বা আবার খুব ব্যস্ততা। তবে আমরা আবারও হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন আরও সব বিষয়গুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য। আবারও বিদায় নিচ্ছি এবং আবারও আপনাদেরকে জানাই শুভ সকাল। ধন্যবাদ সবাইকে।